সো ওয়েলকাম সবাইকে ওয়ান্স অ্যাগেইন আমাদের নৈতিকতা স্পার্কলি নিউজে সবাইকে জানাচ্ছি আমি তোমাদেরই বন্ধু, তোমাদের প্রিয় বন্ধু, প্রিয় হোস্ট নৈতিকতা বর্জিত। তোমরা শুনছো আমাকে রংধনু রেডিওতে। চলছে নৈতিকতার টুকরো খবর শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। আমি আছি তোমাদের স্ট্যাটাস পড়বার জন্য আগামী 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা কিংবা আরও কিছু সময় পড়ে ফেলবো তোমাদের আজকের স্ট্যাটাসগুলো। তোমরা ইতিমধ্যে যারা স্ট্যাটাস লিখেছো আমাদের গ্রুপে, সেই সমস্ত স্ট্যাটাসগুলো পড়বার জন্য আমি রয়েছি আমার এই প্রোগ্রামটি নিয়ে শুধুমাত্র রংধনু রেডিওতে। সো বন্ধুরা, আমরা কিন্তু সারাটা দিনই অত্যন্ত কর্মব্যস্ত থাকি, অত্যন্ত কর্মব্যস্ত দিন অতিবাহিত করি, নানা কাজে কিন্তু আমরা ব্যস্ত থাকি, যে কারণে কিন্তু আমাদের স্ট্যাটাসগুলো পড়া হয় না। আমাদের নানা রকম বন্ধু, অনেক বন্ধু, পরিচিত বন্ধু, অপরিচিত বন্ধু কিন্তু আমাদের এখানে নানা রকম স্ট্যাটাস লিখছে, কিন্তু আমরা কিন্তু তাদের সেই স্ট্যাটাসগুলো পড়বার কিন্তু ফুসরত হয় না, এবং অনেকাংশেই আমরা কিন্তু প্রায়শই শুধুমাত্র সোয়াইপ করে চলে যাই। এবং সেই কারণে আমি চিন্তা করেছি যে আমার এই প্রোগ্রামের মাধ্যমে যদি কারো স্ট্যাটাস করে দেওয়া যায় এবং তার গভীরে কী লুকিয়ে আছে সেই স্ট্যাটাসের অন্তরালে, তা আমি হয়তো বা তার হয়ে, অর্থাৎ সেই বন্ধুর হয়ে যে কিনা স্ট্যাটাসগুলো করছে তার হয়ে কিনা আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারি কী রয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণে এবং তার ইন ডিটেলসে। সো আমি চলে যেতে চাই আমার প্রোগ্রামে। তার আগে বলতে চাচ্ছি আমরা কিন্তু নানামুখী প্রয়োজন এবং প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা নানাভাবেই তোমাদের সাথে কানেক্টেড হচ্ছি, আমাদের গ্রুপের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে। সো স্টে কানেক্টেড টু আওয়ার গ্রুপ, আওয়ার পেজ, এবং ডোন্ট মিস এনি এপিসোড ইন আওয়ার রেডিও। এবং আমরা যে সমস্ত প্রোগ্রামগুলো করছি তোমরা কিন্তু একে একে সমস্তই শুনবে। শুধুমাত্র আমি এখানে নই, আমাদের সাথে অনেকেই রয়েছে তোমাদের মতো মেম্বার যারা কিনা আমাদের এখানে কাজ করছো এবং বিভিন্ন প্রোগ্রাম হোস্ট করছো। অনেকে কিনা আসছো আমাদের এখানে স্টোরি বলবার জন্য, অনেকেই আছো তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছো আমাদের হরর সেগমেন্টে, অনেকেই আছো মিউজিক্যাল প্রোগ্রাম করছো, অনেকেই আছো আমাদেরকে নানাভাবে সাজেস্ট করে সহায়তা করছো। সো সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি ভালোবাসা, এবং আমাদের এই পথ চলায় তোমরা যেহেতু আমাদের সাথে বন্ধু হিসেবে হাতে হাত রেখে চলছো, সো সবাইকে জানাচ্ছি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। আমি চলে যেতে চাই আমার আজকে কী কী স্ট্যাটাস রয়েছে আমাদের গ্রুপে সেগুলো করবার জন্য, এবং তাতে যাওয়ার আগে বেশি বেশি করে বলতে চাই তোমরা কিন্তু আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি করে। এবং আমি আসবো বার্থডে উইশ নিয়ে রাত 11:45 শুধুমাত্র বার্থডে বাণী প্রোগ্রামে রাত 11:45 রংধনু রেডিও পেজে। সো তোমরা সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে। প্রতিটি দিন সকাল থেকে রাত অবধি আমরা কিন্তু নানা প্রোগ্রাম নিয়ে আসছি এবং আমাদের সঙ্গে থেকে সেগুলো শুনবে। পাশাপাশি তোমরা যারা ইতিমধ্যে বার্থডে উইশগুলো করোনি তারা কিন্তু করে ফেলতে পারো আমাদের সেই বার্থডে উইশগুলো, যাতে করে আমি তাদেরকে তোমাদের পক্ষ থেকে রাত 11:45 বার্থডে বাণী প্রোগ্রাম থেকে সেগুলো উইশ করতে পারি। এবং আমি চলে যেতে চাই আমাদের আজকের প্রথম স্ট্যাটাসে। কে লিখেছেন আজকে আমাদের প্রথম স্ট্যাটাসটি? সো আমি দেখতে পাচ্ছি আমাদের আজকে প্রথম স্ট্যাটাস করেছেন আনোয়ার হোসেন ভাই। তিনি লিখেছেন একটি অনেক বড় একটি পোস্ট, এবং সেটি হচ্ছে একটি স্বাস্থ্য সম্পর্কিত পোস্ট। আমরা কিন্তু এই জিনিসটা অনেকেই জানি, অনেকেই জানি না, তবে আমি পড়ে ফেলতে চাই যে তিনি আসলে কী লিখেছেন এবং কী রয়েছে তার ব্যাখ্যায়। সো তিনি লিখেছেন, আনোয়ার হোসেন বন্ধু, তুমি লিখেছ লেবু, মধু ও গরম পানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনেকেই এটি খালি পেটে খেয়ে থাকেন। দারুণ সুপরিচিত এই পানীয় আপনাকে যেমন তৃপ্তি দেবে তেমনি এটির ওষুধি গুণাগুণও প্রচুর। আমরা হয়তো অনেকেই জানি, অনেকে হয়তো বা আমরা পান করে থাকি, বিশেষ করে মধুর সাথে আমরা যতটুকুই না করি, অনেকে কিন্তু আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে অনেকে কিন্তু গরম পানির সাথে লেবুর পানিটা কিন্তু সকালবেলা খালি পেটে খেয়ে থাকেন। এবং তার কথাই আমাদের এই বন্ধুটি বলছেন। তিনি বলছেন লেবু, মধু ও গরম পানি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অনেকেই এটি খালি পেটে খেয়ে থাকেন। দারুণ সুপরিচিত এই পানীয় আপনাকে যেমন তৃপ্তি দেবে ঠিক তেমনি এটির ঔষধি গুণাগুণ প্রচুর। কীভাবে এটি বানাবেন? যেহেতু এটির এত গুণাগুণ রয়েছে যে এটি যদি অনেক দ্বিগুণ বেশি খাই তাহলে লাভ হবে দ্বিগুণ, এই ধারণাটি ভুল। কারণ যদি লেবুর পরিমাণ অনেক খান তাহলে যাদের অল্প অ্যাসিডিটি আছে তাদের 12টা বাজবে। আবার লেবুর অর্থাৎ মধুর পরিমাণ যদি অনেক বেশি নেন তাহলে এই মিশ্রণের ওজন কমানোর যে অল্প ভূমিকা সেটা উল্টো ওজন বাড়িয়ে দেবে।
সো তাহলে কিভাবে আমরা এইটির পরিমাণটি মিক্স করব সেটি দেওয়া আছে, এবং প্রথমে 1.5 গ্লাস পানি নিয়ে সেটিকে ফুটান, সাথে মাঝারি লেবুর অর্ধেকটা কেটে সেই পানিতে ছেড়ে দিন। লেবু চিপে রস বের করার দরকার নেই। 5 মিনিট সেই পানিতে রেখে দিন। পানি হালকা কুসুম গরম হলে সাথে 1 চামচ মধু মিশিয়ে নাড়া দিন। ব্যাস, তৈরি হয়ে গেল লেবু, মধু এবং গরম পানির পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ পানীয়। অর্থাৎ বিষয়টি হচ্ছে আমরা যখন কোনো একটি উপকারী বস্তু বা উপকারী পানীয় যখন আমরা পান করব, সেটা যখন আমরা পরিমাণ মতো সেটি মেশাবো, তখন কিন্তু তার গুণাগুণটা সঠিকভাবে থাকবে। কিন্তু আমরা কিন্তু এটাই জানি না যে আমরা আসলে কিভাবে তা প্রস্তুত করব এবং কোন বস্তুটির বা কোন এই উপাদেয় পানীয়টির পরিমাণ কতটুকু থাকবে, এবং সেই কথাটি তিনি বলছেন। আমি আরেকবার বলছি কিভাবে এটি বানাবেন, যেহেতু এটির গুণাগুণ এতটাই বেশি যে যদি অনেক বেশি খাই, অর্থাৎ দ্বিগুণ খাই, অনেকেরই ধারণা রয়েছে হয়তো বা লাভ দ্বিগুণ হবে, কিন্তু ব্যাপারটা তা নয়। এই ধারণাটি ভুল, কারণ যদি লেবুর পরিমাণ অনেক হয় তাহলে যাদের অল্প অ্যাসিডিটি আছে তাদের 12টা বাজবে, আবার যদি মধুর পরিমাণ বেশি সেখানে উল্টো ওজন বাড়িয়ে দেবে। তাহলে কি পরিমাণ খাবেন সেটি হচ্ছে কথা। প্রথমে 1.5 গ্লাস পানি নিয়ে সেটিকে ফুটান, সাথে মাঝারি লেবুর অর্ধেকটা কেটে দেওয়ার পর সেই পানিতে ছেড়ে দিন। লেবুর চিপে রস বের করবার দরকার নেই, আপনি তা সরাসরি পানিতে ছেড়ে দিন এবং 5 মিনিট সেই পানিতে রেখে দিন। পানি হালকা কুসুম গরম হলে সাথে 1 চামচ মধু মিশিয়ে নাড়া দিন। ব্যাস, তৈরি হয়ে গেল অত্যন্ত পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ পানীয়, এবং যাতে থাকছে লেবু, মধু এবং গরম পানি। সো এতে করে আপনি কি কি উপকার পাচ্ছেন সেটি লিখতে গিয়ে আমাদের বন্ধু লিখেছেন, লেবু এবং মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ডিটক্স করে, অর্থাৎ শরীরের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে। এটাকে তাই ডিটক্স ওয়াটার বলা যায়। অর্থাৎ এই ওয়াটার যখন আমাদের বডিতে যাচ্ছে তখন আমাদের শরীর থেকে দূষিত পদার্থগুলো বেরিয়ে আসবে, এবং যে কোনো অ্যান্টিঅক্সিডেন্ট এরই ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে। অর্থাৎ প্রতিটি অ্যান্টিঅক্সিডেন্টেরই রয়েছে ক্যান্সার প্রতিরোধী একটি ভূমিকা। বিভিন্ন ব্যাকটেরিয়া ও ভাইরাস ইনফেকশন প্রতিরোধে এর ভূমিকা রয়েছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন খাদ্য তালিকায় এই পানীয়টি রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট। লেবুতে রয়েছে ভিটামিন সি, এর অভাব পূরণে সহায়তা করছে। সো আমরা ভিটামিন সির অভাবটা পূরণ করবার জন্য লেবু অবশ্যই খেতে পারি। ভিটামিন সি এর অভাব পূরণ হলে শরীরের আয়রনের ঘাটতি কমে যাবে। ওজন কমাতে দারুণ সহায়ক এই লেবু, মধু এবং গরম পানির মিশ্রণ। তবে শুধু এই পানীয় দিয়ে ওজন কমলে সবাই এটা খেয়ে ওজন কমিয়ে ফেলতো, তাহলে ফ্যাক্ট আসলে কি? হ্যাঁ বন্ধুরা, অনেকেই আমরা জানি ওজন কমানোর জন্য, বিশেষ করে আমাদের পাকস্থলীকে ক্লিয়ার করবার জন্য অনেকেই কিন্তু এই মিশ্রণটি খেয়ে থাকেন। যদি এখন এমনটাই হয় যে শুধুমাত্র এই পানীয়টি ওজন কমাতেই সহায়তা করে, তাহলে কিন্তু আমরা সকলেই এই পানীয়টি পান করে আমরা কিন্তু সকলেই পাতলা হয়ে যেতাম, অর্থাৎ ওজন হারিয়ে আমরা কিন্তু অত্যন্ত স্লিম হয়ে যেতাম। কিন্তু যদি এটাই হয়ে থাকে, নাকি আসলে অন্য কোনো বিষয় রয়েছে তা বলতে গিয়ে আমাদের বন্ধুটি বলছেন, তাহলে ফ্যাক্টটা কি? আপনার ওজন কমানোর জন্য ডায়েট এবং প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ প্রধান ভূমিকা পালন করে। এই দুইটা মেনটেন করে যদি সাথে আপনি লেবু, মধু এবং গরম পানির মিশ্রণ খান, তবে সেটা ওজন কমানোকে আরও সহজতর করবে। অর্থাৎ বন্ধুরা, আমরা যদি শুধুমাত্র প্রতিদিন সকালে এই মিশ্রণটি খাই, লেবু, মধু এবং গরম পানি, তাহলে কিন্তু হচ্ছে না। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিন্তু অবশ্যই ডায়েট করতে হবে, এবং পাশাপাশি আমাদেরকে প্রতিদিনই আমাদের বন্ধুটি জানিয়েছেন 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ করতে হবে। সো এই সমস্ত কিছু যখন আমরা একসঙ্গে কন্টিনিউ করব, একসঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রয়োগ করব, তখনই কিন্তু আমাদের এই পানীয়টি এবং সমস্ত কিছু মিলে কিন্তু একটা কার্যকরী ভূমিকা পালন করবে, এবং তিনি সেটা বলছেন যে আমাদের ওজন কমানোকে আরও সহজতর করবে। সো ওজন কমাতে দারুণ সহায়ক এই লেবু, মধু এবং গরম পানির মিশ্রণ। তবে শুধু এই পানীয় দিয়ে ওজন কমলে সবাই এটা খেয়ে ওজন কমিয়ে ফেলতো, তাহলে ফ্যাক্ট কি? তাহলে ফ্যাক্ট হচ্ছে আপনার ওজন কমানোর জন্য ডায়েট এবং প্রতিদিন কমপক্ষে 30 থেকে 40 মিনিট এক্সারসাইজ প্রধান ভূমিকা পালন করছে। এই দুইটা মেনটেন করে যদি কেউ লেবু, মধু এবং এই গরম পানির মিশ্রণটি খান, তবে সেটা আপনার ওজন কমানোকেও আরও অত্যন্ত সহজতর এবং ত্বরান্বিত করবে। সো অত্যন্ত একটি সুন্দর পোস্ট আমাদের আনোয়ার হোসেন বন্ধু, তোমাকে জানাচ্ছি ভালোবাসা। রয়েছে তোমার আরও কিছু বক্তব্য এবং আমি পড়ছি তারপরে কি রয়েছে সেই স্ট্যাটাসে।
সো এরপরে যাচ্ছি, সে লিখেছে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অয়েলি স্কিন প্রতিরোধে এই মিশ্রণ বেশ ভালো, চুলের পুষ্টি বাড়ায় এই মিশ্রণ। অর্থাৎ এই মিশ্রণটির কিন্তু শুধুমাত্র ওজন কমানোই নয়, তোমাকে স্লিম করাই নয়, তোমার কিন্তু আরও বেশি অন্যান্য কিছু কাজও করছে, সেগুলো হচ্ছে তোমার ত্বকের উজ্জ্বলতা বাড়াচ্ছে। অয়েলি স্কিন প্রতিরোধে এই মিশ্রণ বেশ ভালো এবং চুলের পুষ্টি বাড়ায় এই মিশ্রণ। অনেক সময় অল্প ঠান্ডা লাগলে আপনার খুসখুস কাশি হয়, তখন এটি খেয়ে দেখবেন বেশ উপকার পাবেন। অর্থাৎ আমাদের অনেক সময় ঠান্ডা গরমে বা অল্প ঠান্ডায় কিন্তু খুসখুসে কাশি হয়, বিশেষ করে আমার তো হয়েই থাকে, তখন এটি খেয়ে দেখবেন বেশ উপকার পাবেন। আমি মাথায় রাখলাম বিষয়টি, আমি কিন্তু অবশ্যই এটি প্রয়োগ করে দেখব যে আসলে এই খুসখুসে কাশি এবং তুমি যা যা লিখেছো সেগুলো আমার জীবনে নিশ্চয়ই কাজ করবে, অবশ্যই কাজ করবে, এবং আমি কিন্তু এটা প্র্যাকটিক্যালি প্রয়োগ করে দেখব। সো তারপরে লিখেছেন আমাদের বন্ধু, এটি খেলে হজম শক্তি বাড়ে, যাদের খাবার হজম করতে সমস্যা হয় তাদের জন্য এটি উত্তম পানীয়। সো যারা হজম করতে তোমাদের অনেক সমস্যা হচ্ছে, হজম শক্তি কমে গিয়েছে, তাদের জন্য কিন্তু এটি হতে পারে একটি উত্তম পানীয়। সো তোমরা কিন্তু মিস করবে না। আমি যাওয়ার আগে কিন্তু আরেকবার বলে দেবো তোমরা কি করে এই পানীয়টি তৈরি করতে পারবে। এটি কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ভালো, যা বলছিলাম এটি কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ভালো। সো তুমি কিন্তু অবশ্যই প্রতিদিন যদি নিয়ম করে ডায়েটের সাথে শারীরিক পরিশ্রমের সাথে তুমি যদি এই পানীয়টি পান করতে থাকো, আশা করি যতগুলো গুণাগুণ আমরা শুনলাম হয়তো সবগুলোই কিন্তু আমরা উতরে যেতে পারবো বন্ধুরা। এবং সর্বশেষে আমাদের বন্ধুটি বলছেন, সাধারণত এটি মানুষ সকালে খালি পেটে খেয়ে থাকেন, কিন্তু কারো যদি অ্যাসিডিটি থাকে, গ্যাস্ট্রিক আলসার, ইরোশন বা পেটের ভেতরে হেলিকোব্যাক্টর পাইলোরির কারণে পেটে প্রচুর জ্বালা করে, তাদের সকালবেলা খালি পেটে এই পানীয় না খাওয়াটাই ভালো, কারণ তাতে তাদের সমস্যা বেড়ে গিয়ে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে তারা খেতে চাইলে দুপুরে খাবারের পর বা যে কোনো একটা বড় মিলের পরে খাবারটি খেতে পারেন। অর্থাৎ যাদের এই ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ আসলে সব কিছুই হচ্ছে একটা এক্সপেরিমেন্টের অংশ। সো সবার জন্যই কিন্তু সব জিনিস যায় না, কিছু কিছু মানুষ কিন্তু রয়েই যায় একটু ব্যতিক্রম ধর্মী। সো এটা কাদের জন্য নয়, তারা হচ্ছে যাদের অ্যাসিডিটি রয়েছে, গ্যাস্ট্রিক আলসার রয়েছে, ইরোশন রয়েছে, বা যাদের পেটে প্রচুর জ্বালা পোড়া হচ্ছে, তারা কিন্তু কখনোই খালি পেটে এটি পান করবে না, কারণ তাদের অবশ্যই এটা খেতে হবে ভরা পেটে। সো তোমরা যে কোনো মিলের পরে, যে কোনো ভারী খাবারের পরে, দুপুরবেলা ভাত খাওয়ার পরও তোমরা খেয়ে ফেলতে পারো। এবং যদি তোমরা সেটা খালি পেটে পান করে থাকো, এই সমস্ত যাদের সমস্যা রয়েছে তারা কিন্তু বরঞ্চ বেড়ে গিয়ে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারো। সো আমরা কোনো রিস্কে যেতে চাই না, আমরা অবশ্যই সব কিছু চলবো, মানবো, তবে কোনটা তোমার জন্য ফিট করছে, কোনটা তোমার সঙ্গে যাচ্ছে তা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে তারা খেতে চাইলে দুপুরে খাবারের পর বা যে কোনো বড় একটি মিলের পরে খেতে পারেন। সো অনেক ধন্যবাদ বন্ধু আনোয়ার হোসেন, তুমি রেফারেন্স দিয়েছো ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী, MBBS BCS স্বাস্থ্য। সো তোমরা যারা আমাকে শুনছো বা যারা আমাকে এখন জয়েন করলে, সবাইকে বলতে চাই আসলে কি করে তুমি এই অত্যন্ত কার্যকরী এই পানীয়টি তৈরি করবে। সো আমি চলে যাচ্ছি প্রথম দিকের কিছু অংশে এবং আমি জানিয়ে দিচ্ছি তোমরা কি করে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে এই পানীয়টি তৈরি করতে পারো। সো প্রথমে যা লাগবে তোমাকে লেবু, মধু এবং গরম পানি। এবং আমরা শুনেছি যে ঘুম থেকে উঠে অনেকেই এটি খালি পেটে খেয়ে থাকেন। দারুণ সুপরিচিত এই পানীয় আপনাকে যেমন তৃপ্তি দেবে, ঠিক তেমনি এটির ঔষধি গুণাগুণ রয়েছে প্রচুর। এবং কি করে আপনি তৈরি করবেন, কারণ হচ্ছে যদি আপনি এতটাই গুণাগুণ জানছেন এবং যদি মনে করে থাকেন যে না আমি এটিকে একটু বেশি খেয়ে ফেলি তাহলে বেশি উপকারিতা পাবো, ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এর জন্য রয়েছে কিছু মাত্রা, কিছু পরিমাণ মতো কিন্তু আমাদের যেতে হবে। কারণ যদি লেবুর পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন যাদের অ্যাসিডিটি রয়েছে তাদের কিন্তু 12 থেকে 13 মিনিট হয়ে যাবে। সো আমাদেরকে মানতে হবে আমাদের কিছু কৌশল, আমাদের কিছু পরিমাণ, সব কিছুই কিন্তু করতে হবে। তোমাকে জীবনে যত কিছুই তুমি করো সব কিছুই করতে হবে মাত্রার ভিতরে এবং পরিমাণ মতো। সো যদি অনেকে মনে করে থাকো যে না মধু ভালো লাগছে একটু বেশি করে দেই, তাহলে তাদের কিন্তু বরঞ্চ ওজন কমানোর জায়গায় ওজন বাড়িয়ে দেবে। সো আমাদেরকে সবসময় কিন্তু একটা পরিমাণ মোতাবেক কাজ করতে হবে। সো সেই পরিমাণটা কি আমি বলতে যাচ্ছি, যারা আমাকে শুনোনি বা শুনছো তারা কিন্তু অবশ্যই একটু নোট করে ফেলো। প্রথমে আমরা 1.5 গ্লাস পানি নিয়ে সেটিকে ফুটাবো, সাথে মাঝারি লেবুর অর্ধেকটা কেটে দিব এবং সেটিকে চিপে রস বের করবার দরকার নেই। আমরা সেটিকে পানির মধ্যে ছেড়ে দিয়ে 5 মিনিট রাখবো এবং তারপর হালকা কুসুম পানি গরম যখন হবে তখন তার মধ্যে 1 চামচ মধু আমরা মিশিয়ে দেব এবং নাড়া দিয়ে দিব। তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অত্যন্ত পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ
পানীয়। সো অনেক ধন্যবাদ বন্ধু আনোয়ার হোসেন তোমাকে আমাদের এই গ্রুপে এই ধরনের সুন্দর কিছু পোস্ট এবং স্ট্যাটাস শেয়ার করবার জন্য। অনেক ভালোবাসা রইল। যারা আমাদেরকে শুনছো তারা কিন্তু অবশ্যই ঠিক এইভাবে আমাদের এই বন্ধুটির মতো আমাদের গ্রুপে পোস্ট করতে পারো, আমাদেরকে বার্থডে উইশ করতে পারো, এবং আমরা কিন্তু তোমার সেই বন্ধুকে, এমনকি তোমারও যদি বার্থডে থেকে থাকে, আমরা কিন্তু তোমাকে আমাদের গ্রুপের পক্ষ থেকে উইশ করে দিব তোমাকে রাত 11:45 এবং যখন চলবে বার্থডে উইশ, বার্থডে বাণী প্রোগ্রামটি শুধুমাত্র রংধনু সাজ প্রেজেন্স রংধনু রেডিও পেজে। সো আমি চলে যেতে চাই আমাদের পরবর্তী কোন পোস্টটি রয়েছে। আমি দেখতে পাচ্ছি তার নাম HRM রাসেল মোল্লা। অনেক ভালোবাসা রইল বন্ধু তোমার জন্য। তুমি আমাদের এখানে বেশ কিছুদিন যাবত জয়েন করেছো, তবে কিছু কিছু পোস্ট তুমি করছো, যেই জন্য তোমাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা। আসলে তোমাদের সকলের পার্টিসিপেশন কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু অনন্য উচ্চতা, এবং আমরা কিন্তু তোমাদেরকে নিয়েই কিন্তু প্রোগ্রামগুলো করছি। সো তোমাদের এই পার্টিসিপেশন কখনোই ভুলবার নয়। HRM রাসেল মোল্লা, আমি বলতে চাই আমাদের সঙ্গে যেভাবে তুমি রয়েছো সেভাবেই কানেক্টেড থাকবে অল দ্য টাইম। সো আমি চলে যাচ্ছি আমাদের এই বন্ধুটি কি লিখেছেন, তার কি অব্যক্ত কথা রয়েছে তার স্ট্যাটাসের ভেতরে। যারা তোমরা আমাকে শুনছো, হয়তো বা তোমরা অনেকটা ব্যস্ততম সময় পার করছো, হয়তো জার্নি করছো, হয়তো বা আমাকে শুনছো, হয়তো বা রিল্যাক্স করছো। সো তার মধ্যে তোমরা কিন্তু অবশ্যই কানে হেডফোন দিয়ে রাখতে পারো, যাতে করে আমার এই স্ট্যাটাস এবং তার ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমরা যদি শুনতে পারো এবং কি রয়েছে সেই স্ট্যাটাসের ইন ডিটেলসে তোমরা জেনে নিতে পারো। সো আমাদের বন্ধুটি লিখেছেন HRM রাসেল মোল্লা। তিনি বলতে চাচ্ছেন কারো দারিদ্রতা দেখে কখনো হাসা উচিত নয়। কথাটির সঙ্গে আমি 100% একমত। কারো দারিদ্রতা দেখে কখনোই উপহাস করা বা হাসা উচিত নয়, কারণ তোমার জীবনটা কেমন হবে সেটা কিন্তু অবশ্যই নির্ধারণ করাই রয়েছে। তোমার জীবনে তুমি হয়তো বা কখনো ভালো থাকবে, কখনো খারাপ থাকবে, হয়তো বা সবসময়ই খারাপ থাকতে পারো, হয়তো বা সবসময় ভালো থাকতে পারো। তাই বলে এমন নয় যে তুমি আজকে ভালো আছো বিধায় তুমি আগামী জীবনটাও অত্যন্ত ভালোভাবে যাবে। তোমার জীবনে কি ঘটতে চলেছে, তোমার সাথে কি এমন নিয়তি তোমার নির্ধারণ করা রয়েছে যে তুমি আজকে হেসে যাচ্ছ আরেকজনের প্রতি, যে কিনা দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, দরিদ্র রয়েছে। সো এটা আমাদের কখনই করা উচিত নয়। আমাদের এই জীবনটা হচ্ছে চড়াই উতরাই। সো আমাদের এই জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং সেই জন্য আমরা অন্যকে উপহাস করব আমরা ভালো সময়ে এসে, সেটি কখনোই হতে পারে না। দরিদ্রতা এমন কোনো বিষয় নয় যে তুমি তাকে উপহাস করবে। আজকে তুমি ধনী আছো, আজকে তুমি একটু ভালো অবস্থানে রয়েছো, তুমি যে আগামী দিনটি আরেকটি সময় পর বা একটি মুহূর্ত পর তুমি যে ভালো অবস্থানে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। মানুষ মাত্রই হচ্ছে মরণশীল। তবে আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু নির্ধারিত, জীবনের আয়ু কিন্তু নির্ধারিত। সো সেই আয়ুষ্কালের মধ্যে তোমার জীবনে যা যা হওয়ার ছিল, যা যা করার ছিল, সেগুলো কিন্তু তোমাকে করতেই হবে। এমন কিছু নয় যে তুমি আজকে ভালো রয়েছো বিধায় তুমি সবসময় ভালো থাকবে, এমনকি তোমার পরকালটাও ভালো যাবে। বাট আমি কেন খামোক আরেকজনকে হাসির পাত্র করে উপহাস করে কেন আমি নিজেকে বড় করার চেষ্টা করব, কিংবা কেন আমি এই সুযোগ নিয়ে অন্যকে কষ্ট দেব? বাট আমরা জানি যে আসলে দুনিয়াটা হচ্ছে তাদের জন্য অত্যন্ত মধুর এবং অত্যন্ত অত্যন্ত আনন্দের, যাদের পরকালে কিছুই নেই। সো আমি বলতে চাচ্ছি যে আমি ভালো থাকবো এবং আমিই খারাপ থাকবো, আমার সাথেই সব কিছু ঘটবে। আমি প্রয়োজনে আমার সেই দরিদ্র বন্ধুকে, আমার প্রয়োজনে আমি সেই দুস্থ লোকটাকে আমি হেল্প করব, সাহায্য করব, এগিয়ে আসবো। এটাই হওয়া উচিত কিন্তু আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু আমি অন্য কাউকে উপহাস করব, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আমি কখনোই এটা করতে পারি না যে সে দরিদ্র বলে আমি তাকে নিয়ে হাসি ঠাট্টা করব। এমনকি এমন একটি হাদিসও রয়েছে যে তোমার যে বন্ধুটি তোমাকে নিয়ে উপহাস করছে, সবার সামনে তোমাকে খোঁটা দিয়ে সে মজা পাচ্ছে, সে তোমার কখনোই বন্ধু হতে পারে না। সো এই ধরনের কাজ যারা করছো তারা হয়তো ব্যক্তিগতভাবে নিজেকে খুব বেশি খুশি রাখছো, ভালো লাগছে বলে, কিন্তু তুমি কিন্তু কখনোই ভালো মানুষ নও এবং তুমি কখনোই কারো ভালো বন্ধু হতে পারবে না। সো অনেক ধন্যবাদ HRM রাসেল মোল্লা তোমার এই স্ট্যাটাসটির জন্য। আমি পড়ে ফেলতে যাচ্ছি আরও একবার কি রয়েছে তোমার সেই স্ট্যাটাসে। তুমি লিখেছো কারো দরিদ্রতা দেখে কখনোই হাসা উচিত নয়, এটা কখনোই নয়। আমি জানি আমার সাথে সবাই একমত তোমরা পোষণ করেছো, বা যদি কেউ থেকে থাকো যে না তোমার আরও কিছু বলার রয়েছে, চলে আসতে পারো কোনো একটি পর্বে আমার সাথে, আমার পার্টলি নিউজে। আমি তোমাকে আমার সঙ্গে জয়েন করিয়ে আমি তোমার কাছ থেকে শুনবো তোমার কি কি কথা রয়েছে। যদি অনেকেই মনে করে থাকো হাই স্ট্যাটাস লিখতে অনেক কষ্ট, অনেক কখন লিখবো কখন করবো, সো আমি তাদেরকে বলতে চাই তোমরা কিন্তু আমার সঙ্গে পার্টলি নিউজে জয়েন করতে পারো মেসেঞ্জারের মাধ্যমে, এবং সরাসরি বলতে পারো আসলে তোমার কি রয়েছে বলবার, এবং তোমার জীবনে কোনো স্টোরি রয়েছে কিনা, কোনো ভালোবাসার গল্প রয়েছে কিনা, বা তোমার কোনো হরর এক্সপেরিয়েন্স আছে কিনা, বা তুমি খুব সুন্দর গান গাইতে পারো কিনা, বা তুমি
খুব সুন্দর আবৃত্তি করতে পারো কি না। সো যে কোনো বিষয় নিয়ে কিন্তু আমি তোমার সাথে কানেক্টেড থাকতে পারি। শুধুমাত্র রংধনু রেডিওতে তোমরা শুনছো রংধনু সাজ প্রেজেন্টস নৈতিকতা স্পার্কলি নিউজ। সো বন্ধু, HRM রাসেল মোল্লা এই ধরনের পোস্ট তুমি করতে থাকো। আমি জানি তুমি আরও একটু পোস্ট করেছো আজকে। সো অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য HRM রাসেল মোল্লা। আমি চলে যাচ্ছি পরবর্তী একটি পোস্টে। আমি দেখতে পাচ্ছি সেই পোস্টে রয়েছে আমাদের তাজমিন নুসরাত আপু। তিনি লিখেছেন, খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। এই বিষয়টির একটি অত্যন্ত অত্যন্ত বাস্তববাদী দিক রয়েছে আমার সাথে। আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, আমি হাড়ে হাড়ে উপলব্ধি করেছি যে এই বিষয়টি আসলেই হয়ে থাকে। এবং কি করে তুমি একজন খারাপ মানুষের সাথে সমঝোতা করছো যে কিনা পরবর্তী একটি দিন তোমাকে এই ছবল মারতে পারে। আমি একটি উদাহরণ দিতে চাই, আমি একটি এক্সাম্পল দিতে চাই যে আমি কোথাও পড়েছিলাম এমন একটি বিষয় যে তোমার যে বন্ধুটি, তোমার যে ভাইটি তোমার সামনে একটি খাবারের হোটেল বয়ের সাথে খারাপ ব্যবহার করছে, সেই যে তোমার সাথে সেই ব্যবহারটি কোনো একদিন করবে না তার কি গ্যারান্টি রয়েছে? অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা খারাপ মানুষের সাথে চলছি কোনো না কোনো সুবিধা আদায়ের জন্য, কোনো না কোনো প্রয়োজনে মনে করছি যে হ্যাঁ সে তো খারাপ মানুষ, কিন্তু সে তো আমার সাথে কখনোই এরকমটা করবে না যেরকমটা আমি তাকে দেখছি। হয়তো বা সে আজকে অন্যের সাথে করছে, বাট সে কখনোই আমার সাথে এরকমটা করতে পারে না, কারণ আমি তার অমুক লাগি, আমি তার সাথে আমার একটা সম্পর্ক রয়েছে, সে আমার বন্ধু, সে আমার বন্ধুর বন্ধু। কিন্তু বিষয়টি ভুল কথা, এবং সেই কথাটিই বলছেন আমাদেরকে তাজমিন নুসরাত আপু যে খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। এবং এই বিষয়টি আমাদের বাস্তবতার সাথে একেবারে 100-100 মিল রেখে চলে যায়। কারণ আমরা যখন কারোর সাথে ফ্রেন্ডশিপ করি আমরা কিন্তু অনেকেই এখনও দেখি না যে কে ভালো কে খারাপ, আমরা কিন্তু ভালো খারাপের মিশ্রণের মধ্যে দিয়েই যাই। সো যখন আমরা দেখছি যে কোনো একটি খারাপ মানুষ অন্যের সাথে, আমার বন্ধুটি আমার সাথে মিষ্টি কথা বলছে কিন্তু সে কিন্তু পরক্ষণে রিক্সাওয়ালাকে ঝাড়ি দিচ্ছে, সে পরক্ষণে ফোনে কাউকে গালি দিচ্ছে, এটা হচ্ছে আমার নিচের দেখা। কিন্তু আমি মনে করছি যে না ঠিক আছে, সে তো আমার সাথে এরকমটা করছে না, এবং আমি তার সাথে কিন্তু সমঝোতা করে চলছি যে হ্যাঁ তাকে আমার প্রয়োজন হতে পারে, বা সে আমার বন্ধু, আমি কেনই বা তাকে ফেলে দিব, কীভাবে বা তাকে ত্যাগ করব। কিন্তু সেই বিষয়টি কিন্তু তাকে অনেক বেশি আস্কারা দিচ্ছে যে আপনি তাকে যে সঙ্গ দিচ্ছেন সেই সঙ্গ থেকে সে কিন্তু অত্যন্ত সাহস পাচ্ছে, এবং আপনি ভাবছেন যে আপনার সঙ্গে কখনোই বা সে খারাপ মানুষটি খারাপ কোনো বিহেভ করতে পারবে না, কিন্তু সে কিন্তু খারাপ, মানে সকলের কাছেই খারাপ, এবং তার এই মুখোশটি উন্মোচনের অপেক্ষায়। সো এই খারাপ মানুষটি কিন্তু আরও ভয়ানক হচ্ছে দিনকে দিন, যখন আমরা তাকে প্রতিবাদ করছি না, আমরা তাকে বন্ধু হিসেবে ভাই হিসেবে কিছুই বলছি না যে তুমি কেন এই ধরনের খারাপ কাজ করছো কিংবা এই ধরনের ব্যবহার করছো বা তোমার কেন মুখের ভাষাটি এত খারাপ, কিন্তু তখন আমরা তার সঙ্গে যারা সমঝোতা করছি এই সমঝোতা করার মাধ্যমে আমরা তাকে কিন্তু অত্যন্ত সাহস বৃদ্ধি করে দিচ্ছি, এবং সেই কিন্তু আজকে আমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, আজকে অন্যের সাথে গালিগালাজ করছে, সে কিন্তু একটা সময় আমাকেও গালিগালাজ করবে। এবং এটাই হচ্ছে বাস্তবতা, কারণ যে সাপ সে সকলকেই দংশন করবে, যখন তার লেজে পাড়া পড়বে সে তখন কখনোই দেখবে না কে ভাই কে বন্ধু। সো আজকে তোমার সাথে সে অত্যন্ত শীতল মস্তিষ্ক নিয়ে কাজ করছে, কিন্তু যখন তার লেজে পাড়া পড়ে যাবে সে তখন তোমাকে অবশ্যই ছবল দিবে। সো এটাই হচ্ছে আমাদের কথা, এই ধরনের লোককে আমাদের কখনোই আস্কারা দেওয়া উচিত নয়, সমঝোতা তো দূরের কথা, আমাদের কখনোই এদের সাথে সময় দেওয়া উচিত নয়, কোনো ধরনের সঙ্গ তাকে দেওয়া উচিত নয়। তাকে আমরা যতটা দ্রুত পারবো তাকে পরিত্যাগ করব। যদি তাকে সে বলে দেখি যে সে আমাদের কথা মতো সে নিজেকে পরিবর্তন করছে না, তাহলে তুমি দূরে থাকো, সেটাই হবে তোমার জন্য অত্যন্ত অত্যন্ত মঙ্গলজনক। সো এই কথাটাই বলছেন আমাদের তাজমিন নুসরাত আপু। তিনি লিখেছেন, খারাপ মানুষের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে। এই বিষয়ে আমি আরও কিছু বলতে চাই, তা হচ্ছে যে আমরা সবসময় মনে করে থাকি যে একটা মানুষ কী করে পরিবর্তন হয়ে গেল, যে মানুষটি এরকম ছিল সে কিভাবে এতটা ভয়ানক হয়ে উঠলো। আসলে বিষয়টা তা নয় বন্ধুরা। আমি আমার জীবন থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে, আমার গবেষণা থেকে আমি বলতে চাই যে একটা মানুষ যেমনটা ছিল ঠিক তেমনটাই থাকে, সে কখনোই পরিবর্তন হয় না, সে খালি তার রূপটি প্রকাশ করছে তার সময় সুযোগ মতো। সো যারা আমরা অনেকেই আশ্চর্য হয়ে যায় যে ও এই কাজটি কী করে করলো, ও তো এরকম ছিল না কখনোই, ও এই কাজটা কখনোই করতে পারে না। আমি তাকে বলতে চাই, বন্ধু তুমি অত্যন্ত ভুলের মধ্যে আছো, অত্যন্ত তুমি কনফিউশনের মধ্যে আছো, যে আসলে বিষয়টি তা নয়। একটা মানুষ যা ছিল সে এখনও তাই আছে, তাকে আমি চিনতে ভুল করেছি, হয়তোবা সে তোমার সামনে এর আগে মুখোশটি উন্মোচন করেনি, বাট সে কিন্তু আসলেই এরকম যে এখনটা তোমাকে তার আসল রং দেখাচ্ছে। সো একটা মানুষ যখন খারাপ ব্যবহার যখন সে করে,
যখন যার চিন্তাধারা খারাপ, যখন সে ভয়ানক, সে কিন্তু সর্বদাই ভয়ানক। সে কিন্তু তোমার সামনে হয়তো সেটা প্রকাশ করেনি, কিন্তু আজকে সেটা প্রকাশ করছি বিধায় তুমি কিন্তু তাকে বলছো তুমি এমনটা তো আগে ছিলে না। সো সেটা হচ্ছে তার ভুল নয়, সেটা তোমার ভুল। তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে যখন তোমার এই বন্ধুটি অন্যকে ঠকাচ্ছে, সে তোমাকে ঠকাতে কতক্ষণ, যখন তোমার এই বন্ধুটি অন্যকে গালমন্দ করছে তখন তোমাকে গালমন্দ করতে কতক্ষণ। সো বন্ধুরা, আমি বলবো বেশি বেশি করে আমাদেরকে শুনো, এই ধরনের স্ট্যাটাস পোস্ট করো। এই ধরনের মূল্যবান স্ট্যাটাসের দ্বারা যদি কারো উপকার হয়, যদি কারো কিছু কাজে লাগে, বা তোমরা যারা অনেকেই রয়েছে শুনতে সুযোগই পাচ্ছ না, সো তোমরা শুনে ফেলছো কিন্তু আমাদেরকে, আমাদের রংধনু রেডিওকে, আমাদের এই প্রোগ্রামটিকে, যার নাম নৈতিকতা টুকরো খবর, শুধুমাত্র রংধনুর সাথে সৌজন্যে, এবং এরকম অনেক অনেক স্ট্যাটাস করতে থাকো। সো তোমাদেরকে জানাচ্ছি আমাদের এই গ্রুপে, আমাদের পেজে মোস্ট ওয়েলকাম। আমি চলে যেতে চাই পরবর্তী আরও একটি স্ট্যাটাসে। রয়েছে HRM রাসেল মোল্লার একটি স্ট্যাটাস, এবং তিনি সেখানে লিখেছেন, বন্ধুটি আরও একটি পোস্টের আগে করেছেন এবং আরও একটি পোস্ট এখন করেছেন, এবং সেখানে তিনি লিখেছেন জুম্মা মুবারক। হ্যাঁ বন্ধুরা, আজকে পবিত্র জুম্মার দিন, শুক্রবার। সো তিনি লিখেছেন শুক্রবার মানে গুনাহ মাফের আরও একটি সুযোগ, এবং আমরা জানি শুক্রবার হচ্ছে আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন, অর্থাৎ এই শুক্রবার দিনকে ঘিরে কিন্তু অনেক অনেক কিছু লুকিয়ে রয়েছে এই শুক্রবার দিনের পেছনে। শুক্রবার দিনে কিন্তু কিয়ামত সংগঠিত হবে, এবং শুক্রবার দিন কিন্তু গুনাহ মাফের জন্য অত্যন্ত বড় একটি সুযোগ, এবং শুক্রবার দিনই কিন্তু এই পৃথিবী তৈরি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াটিকে সৃষ্টি করেছিলেন, এবং শুক্রবার দিনের তাৎপর্য কিন্তু অনেক অনেক অনেক, এবং এটি বোঝাতে গিয়ে বলা হয়েছে যে শুক্রবার দিনটি কিন্তু আমাদের জন্য ঈদের মতোই। এবং এই কারণেই কিন্তু আমরা শুক্রবার দিনে কিন্তু অনেক অনেক কিছু করছি। আমরা সাপ্তাহিক ছুটি রাখছি, আমরা জুম্মা নামাজে যাচ্ছি, আমরা দোয়া করছি, নামাজ পড়ছি। সো এই দিনটি হচ্ছে অত্যন্ত স্পেশাল। সবাইকে জানাচ্ছি আজকে জুম্মা মুবারক আমাদের এই পরিবারের পক্ষ থেকে। এবং অবশ্যই HRM রাসেল মোল্লা তো জানিয়ে দিয়েছেন শুক্রবার মানে হচ্ছে গুনাহ মাফের আরেকটি সুযোগ। সো কেউ কিন্তু সেই সুযোগটা মিস করবে না। হয়তো কিছুক্ষণ বাদে আজকে জুম্মার নামাজের আজানটি হয়ে যাবে, এবং তারপর কিন্তু আমরা সকলেই, বাবা, ভাই, ছোট বন্ধু, বাচ্চা, সকলেই কিন্তু আমরা যাব মসজিদে নামাজ আদায় করবার জন্য। সো আমরা বেশি বেশি করে চাইবো কার কি অপূর্ণতা রয়েছে, কার কি চাওয়া রয়েছে, এবং অবশ্যই আমরা সেটি আজকে যাতে অর্জন করতে পারি, এই সমস্ত চাওয়া পাওয়াগুলো যাতে আমরা আজকে পূর্ণ করতে পারি। এবং এত বড় একটি সুযোগ আমাদের সামনে এসেছে, যাতে আমরা মিস না করি, সেই জন্য সকালেই সচেষ্ট থাকি, এবং বেশি বেশি করে আমরা দোয়া করব, নামাজ আদায় করবো। এবং আমাদেরকে অবশ্যই তুমি শুনবে, শুনতে থাকবে এবং শেয়ার করবে, এবং তোমার সেই বন্ধুকে জানিয়ে দেবে যে কিনা আমাদের ব্যাপারে এখনও জানে না। পাশাপাশি বলতে চাই HRM রাসেল মোল্লা, যদি তোমার থেকে থাকে কোনো ভালোবাসার গল্প, কোনো কষ্টের গল্প, কোনো লাইভ এক্সপেরিয়েন্স, কোনো ধরনের হরর এক্সপেরিয়েন্স, কোনো ধরনের ঘটনা, তুমি যে কোনোভাবে আমাদেরকে বলতে পারো, জানাতে পারো। আমরা কিন্তু তোমাকে জানিয়ে দিব কখন কোন প্রোগ্রামের সঙ্গে তোমার সেই ঘটনা যাচ্ছে, এবং আমরা সেই প্রোগ্রামে তোমার সেই ঘটনাটি তোমার কাছ থেকে শুনবো, অথবা তোমার সেই অডিও প্লে করবো, হোয়াট এভার ইট ইজ। যদি ভালোবাসার গল্প হয় তো খুব ভালো কথা, তাহলে আমি প্রচার করবো আমার প্রোগ্রামে লাভ মোমেন্টসে। এবং সেই পর্যন্ত, যতদিন পর্যন্ত আমরা আছি সকলের সাথে আমাদের সঙ্গেই থাকবে, বেশি বেশি করে আমাদের এই পরিবারটিকে বড় করতে সাহায্য করবে, যাতে করে আমরা চলে যেতে পারি একটি অনন্য উচ্চতায়। সো অনেক ধন্যবাদ HRM রাসেল মোল্লা। অনেকেই বলছে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না। আসলে ধন্যবাদ দিয়ে যদি আমি তোমাকে ছোট করতে পারি, তোমার বয়স কমিয়ে দিতে পারি, তাহলে তো ভালোই, কিন্তু এই ধরনের ফর্মালিটিস আসলে আমি মেনটেন করতে চাই না। ধন্যবাদ আসছে, আমি ধন্যবাদ দিচ্ছি, ভালোবাসা আসছে, ভালোবাসা দিচ্ছি। অনেকেই আছেন কিছু কিছু মানুষ মনে করছেন ধন্যবাদ কেন দিচ্ছেন, আসলে এটা ফর্মালিটিস নয়, এটা আমার অন্তর থেকে চলে আসছে বিধায় আমি দিচ্ছি। সো ধন্যবাদ দিয়ে যদি তোমার বয়স আমি একটু কমিয়ে দিতে পারি, তুমি তো ভালোই লাগবে, ছোট বাচ্চা হয়ে গেলে। সো অনেক ধন্যবাদ HRM রাসেল মোল্লা, এবং আমাদের সঙ্গে এভাবেই লেগে থাকো, কানেক্টেড থাকো, যাতে আমরা তোমাকে কোনো একদিন যখন একটি স্ট্যাটাস না দেখবো, যাতে সেদিন মিস করতে পারি এবং বলতে পারি আহা আজকে এই বন্ধুটি কোথায় গেল, এতটা ব্যস্ত হয়ে পড়লো যে স্ট্যাটাস করেনি, যাতে এই মিসটি আমরা তোমার জন্য করতে পারি। অনেকেই রয়েছে আমাদের গ্রুপে, অনেকেই রয়েছে আমাদের অত্যন্ত কাছের ছিল, যারা আমরা ভেবেছিলাম যে হয়তো তাদের দ্বারা আমাদের কিছু হবে, কিন্তু তারা আমাদেরকে কিন্তু অচিরেই ভুলে গিয়েছে, এবং আমরাও তাদেরকে ভুলে যাচ্ছি। আমাদের এখন তাদের মাঝে মাঝে মনে করতে হয় যে ও কেন নেই, কিন্তু এমনও একটা দিন ছিল যাদেরকে আমরা প্রতিদিনই কয়েকবার স্মরণ করেছি যে ও ছাড়া আমাদের হচ্ছে না। সো তুমি আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যাও HRM রাসেল মোল্লা, এবং যাতে আমরা তোমাকে প্রতিটা দিনই মিস করি, প্রতিটা মুহূর্ত মিস করি, সেইভাবেই তুমি আমাদের সঙ্গে কানেক্টেড থাকো। অনেক অনেক বেশি ভালোবাসা রইল তোমার জন্য HRM রাসেল মোল্লা।
ওকে, এই পরবর্তী যে পোস্টটি আমি দেখতে পাচ্ছি তার নাম নীরব খান রানা। তিনি লিখেছেন, এগুলো দেখার জন্য আমি টাকা জমাইয়ে এমবি কিনি। এবং কী কারণে সে টাকা জমিয়ে এমবি কিনছেন, অর্থাৎ ইন্টারনেট কিনছেন। সে দিয়েছে একটি হারপিকের ছবি, পাশাপাশি একটি আমার বোনের ছবি দিয়েছেন। হারপিক এবং হারপিক প্রো দুজনের কালার মিলেমিশে একাকার এবং অনেকটা একই রকম লাগছে দেখতে, কিন্তু আমি বলবো যে না, দরকার নেই হারপিক প্রো অথবা হারপিক করার। আসলে রঙের বিষয় তো, এটা মিলে যেতেই পারে। আসলে এ নিয়ে আমাদের কোনো বোনকে কষ্ট দেওয়াটা ঠিক হবে না। বাট তুমি যখন এখন এরকম একটা কিছু দিচ্ছ, তখন সেও কিন্তু একটা পোস্ট করে ফেলতে পারে যে হারপিক প্রো। সো কোনো দরকার নেই। বাট তুমি এগুলো দেখার জন্য টাকা জমিয়ে এমবি কিনছো, আমি বলবো খুব সামান্যই করেছো। আমার শ্যালক রয়েছে, আমার ভাই রয়েছে, তারা কিনা গরু বিক্রি করে ইন্টারনেটের জন্য এমবি কিনছে। সো সেখানে তুমি একটু একটু টাকা জমিয়ে এমবি কিনছো, এটা কিন্তু কোনো বিষয় নয়। এবার তুমি আমাদের সঙ্গেই থাকবে। এখন ইন্টারনেট প্যাকেজ অত্যন্ত সস্তা এবং অত্যন্ত স্পিডি নেটওয়ার্ক রয়েছে। সো আমাদেরকে শুনতে থাকো। নীরব খান রানা রয়েছে তুমি রংধনু রেডিও পরিবারে, শুনছো নৈতিকতার টুকরো খবর শুধুমাত্র রংধনু সাজের সৌজন্যে। হ্যাঁ, যারা আমাদের এই পেজটির ব্যাপারে জানো না তাদেরকে বলতে চাচ্ছি, আমাদের দুটো পেজ রয়েছে, একটি হচ্ছে রংধনু রেডিও, একটি হচ্ছে রংধনু সাজ। সো যে কোনো সময় তুমি কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারো দুটো পেজের দুটোতেই, যাতে করে আমরা কী নিয়ে কাজ করছি, কী রয়েছে, আর আমাদের সব কিছু তুমি সবসময় কানেক্টেড থেকে দেখতে পারো। এবং পাশাপাশি আমি বলবো, নীরব খান রানা, কী রয়েছে তোমার জীবনে বলবার মতো, আমার সাথে তোমার এই বন্ধুটির সঙ্গে শেয়ার করবার মতো, জানাতে পারো আমাকে পার্সোনালি নৈতিকতা বর্জিততে। এবং জানাতে পারো বিশেষ করে আমাদের রংধনু রেডিও গ্রুপে, যাতে করে অনেক সময় হয় কি, পার্সোনালি ইনবক্স করলে আমি কিন্তু অনেক সময় অনেকের ভিড়ে একটু লেট হয়ে যায় দেখতে, কিন্তু তুমি যদি আমাকে গ্রুপে ইনবক্স করো সেটি কিন্তু কখনোই লেট হবে না। আমরা কেউ না কেউ কিন্তু দেখে ফেলবো তোমাকে, তোমার স্টোরি শুনে ফেলবো, তোমাকে আমরা নিয়ে আসতে পারি কোনো একটা এপিসোডে। এবং তুমি আমাদের গতকালও কিন্তু স্ট্যাটাস করেছো, আমার মনে আছে। সো তুমি অত্যন্ত একজন অ্যাক্টিভ ছেলে, আমি কিন্তু তোমাকে চাই আমাদের গ্রুপে। এবং তোমাদের মতো কিছু স্ট্রাইকার আমাদের খুবই দরকার, আমাদের কিছু লিওনেল মেসি দরকার। সো তোমাকে আমি বলতে যাচ্ছি, হয়ে যাও আমাদের স্ট্রাইকার, আরও বেশি অ্যাক্টিভ থাকো আমাদের সাথে। এবং যারা আমাকে শুনছো তারা কিন্তু, আমি যাদের নাম পড়ছি, যাদের স্ট্যাটাস পড়ছি, তারা কিন্তু তাদেরকে ট্যাগ করে নিতে পারো, মেনশন করতে পারো যে তোমার স্ট্যাটাসগুলো পড়া হচ্ছে। সো অনেক ভালোবাসা রইল নীরব খান রানা। পড়ে ফেলছি আরও একবার তোমার স্ট্যাটাসটি। তুমি লিখেছো, এগুলো দেখার জন্যই আমি টাকা জমাইয়ে এমবি কিনি। হ্যাঁ, টাকা জমিয়ে এমবি কিনতে হয়। অনেকে দেখেছি কিডনি বিক্রি করে আইফোন ম্যাক্স প্রো কিনছে, অনেকে দেখছি গরু বিক্রি করে সে ইন্টারনেট কিনছে। সো তুমিও কিনেছো টাকা জমিয়ে, বাট তোমার কোনো কিছু হারাতে হয়নি, তুমি একটু কষ্ট করে টাকা জমিয়ে কিনেছো এমবি। সো এবং তুমি করেছো আমাকে পোস্ট সেই এমবি দিয়ে, এবং তুমি শুনছো আমাকে সেই এমবি দিয়ে। তোমাকে অনেক অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। তবে তুমি যা লিখেছো তা হচ্ছে হারপিক এবং হারপিক প্রো, হারপিকের কালার এবং আমার একটি বোনের কালার মিলে গিয়েছে। তার মুখটি দেখতে পাচ্ছি লাল এবং ফুল বডি হচ্ছে ডিপ ব্লু। সো হারপিক, এবং এই ছিল হারপিক প্রো ম্যাক্স স্ট্যাটাসটি। অনেক সুন্দর একটি পোস্ট, বাট অনেকে খেপে যেতে পারে আমাদের যারা নারী জাতি রয়েছে। সো আমি বলবো একটু এই ধরনের পোস্ট আমরা কম করি। নীরব খান, ভালো লাগছে আমার, বাট কিন্তু পচে যাচ্ছে অনেকেই। হতে পারে পরবর্তী পোস্টটি তোমাকে পচানোর জন্য কেউ করে ফেলতে পারে, বাট রইল আশীর্বাদ, ভালোবাসা তোমার জন্য, নীরব খান রানা। সো পরবর্তী যে পোস্টটি রয়েছে আমাদের তাজমিন নুসরাত করেছেন, বন্ধু আপু তোমাকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক অনেক পোস্ট করছো, শেয়ার করছো। শুভ সকাল, ভালোবাসা আর আশীর্বাদ, এই দুটো শব্দ শুধু শব্দই নয়, শক্তি। দেখা না গেলেও সবসময় পাশে থাকে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছে দুটো শব্দ কিন্তু শব্দ নয়, শক্তি। দেখা না গেলেও সবসময় কিন্তু তোমার পাশে থাকছে। হ্যাঁ, আমি জানি যে এই বিষয়গুলো আমি গতকাল বলতে বলেছি যে আসলে যাদের জন্মদিন থাকে, যাদের কিনা আমরা জানাই শুভ জন্মদিন, এই একটি কথা শুনবার জন্য হয়তো বা সে 365টা দিন ওয়েট করে থাকে কখন আসবে জন্মদিন। এবং সে যতটাই তার পুরনো হয়ে যাক না কেন, সে আজকে তার 30 টাইমস সে জন্মদিন, হয়তো তার হচ্ছে 30 ইয়ার্স, 30 বারের মতো সে কেক কেটে ফেলেছে, 30টি বছর সে শুনে আসছে জন্মদিন। বাট আমরা যখন তাকে জানাই শুভ জন্মদিন, এটা অবশ্যই একটি শক্তি, তার মধ্যে কিন্তু আনন্দ তৈরি হয়, সে কিন্তু গদগদ হয়ে যায়, তার ভালো লাগে, কিছু ভালোবাসা কাজ করে। সো এই ধরনের আশীর্বাদগুলো কিন্তু শুধুমাত্র চোখে দেখা যায় না, কিন্তু সেগুলো কিন্তু শক্তি হয়ে কাজ করছে সকলের মনে। সো আমরা এই ধরনের ভালোবাসা আশীর্বাদ সবাইকে দিতে চাই। আরও একবার পড়তে চাই তাজমিন নুসরাতাপুর সেই স্ট্যাটাসটি। তিনি লিখেছেন, শুভ সকাল, ভালোবাসা আর আশীর্বাদ, এই দুটো শুধুমাত্র শব্দই নয়, শক্তি। দেখা না গেলেও সবসময় পাশে থাকে। এবং এই ধরনের একটি পোস্ট আমরা আগেও পড়েছিলাম যে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা দেখা যায় না, কিন্তু সেগুলো কিন্তু ফিল করতে হয়, সেগুলো কিনা অত্যন্ত মূল্যবান, বাট আমরা সেগুলোকে কখনোই ধরতে পারছি না। সেগুলো হচ্ছে
সেগুলো হচ্ছে ভালোবাসা, আশীর্বাদ এবং তোমার যেই ফিলিংসটা সেটা কিন্তু কখনোই আমরা হাতে ছুঁইতে পারছি না, কিন্তু ধরতে পারছি না, দেখতে পাচ্ছি না, কখনো পরিমাপ করতে পারছি না, বাট সেটার যে ইফেক্ট রয়েছে, সেটার যে প্রভাব রয়েছে সেটা কিন্তু রয়েছে অনেক গুণে। এবং সেই শক্তির কথাই বলছেন আমাদের এই বোনটি। শুভ সকাল, ভালোবাসা আর আশীর্বাদ এই দুটো শব্দ শুধুমাত্র শব্দই নয়, শক্তি দেখা না গেলেও সর্বদাই পাশে থাকে। অনেক ভালোবাসা রইল আপু, তুমি আমাদের পাশে আছো এবং তোমাকে আমরা হয়তো বা, যেহেতু আমাদের এটি একটি রেডিও প্রোগ্রাম, আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, বাট আমরা জানি সেই শক্তিটি হয়তো তুমি আমাদের পিছনে অবশ্যই রয়েছে পর্দার আড়ালে। এবং তোমাকে জানাচ্ছি আমাদের পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে আমি নৈতিকতা বর্জিতর পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা। তোমরা যারা এরকম আমাদের সাথে পর্দার অন্তরালে সমস্ত সবসময়ই ভালোবাসা হয়ে রয়েছো, শক্তি হয়ে রয়েছো এবং আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছে, সবাইকে জানাচ্ছি অজস্র ভালোবাসা, ঠিক যেমনটা জানিয়েছি আমার এই বোনকে। সো আমাদের পরবর্তী যে পোস্টটি রয়েছে আমি তার নাম পড়ে ফেলতে চাই। তার নাম হচ্ছে সোনার তরি। সে 30 মিনিটস আগে এই পোস্টটি করেছে, আমি পড়তে যাচ্ছি তার সেই পোস্টে। যাওয়ার আগে জানাচ্ছি, সোনার তরি তোমাকে জানাচ্ছি বন্ধু আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আমি যাচ্ছি তুমি কি লিখেছো সেই বিষয়টিতে। তুমি লিখেছো, নত হলে যদি সম্পর্ক গভীর হতো তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। অত্যন্ত একটি মূল্যবান পোস্ট করেছেন আমাদেরকে সোনার তরি। তিনি লিখেছেন, নত হতে হলে যদি সম্পর্কটা গভীর হয় তাহলে তুমি নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। হ্যাঁ, আমি 100% একমত যে অবশ্যই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে, গভীর করতে হলে তোমাকে কিন্তু এই নত হওয়া বলতে স্যাক্রিফাইসের কথা বলছে। সো তোমাকে কিন্তু নত হতে হবে, তবে তুমি অতটা নত হয়ে যেও না যে তোমাকে ছাগলে মুড়ে খাবে। সো নত হতে হবে একটা একটা লেভেল পর্যন্ত, কিন্তু তুমি যদি প্রতিবারই নত হও তাহলে সেটা কেমন ভালোবাসা হলো বন্ধু? তোমার যে পার্টনার রয়েছে, তোমার যে সঙ্গিনী রয়েছে, সেও তোমার কাছে নত হবে। স্যাক্রিফাইস দুজনই করবে, দুজনই নত হবে। একজনের ভালো লাগছে না, একজন তাকে বোঝাবে, একজনের সময় খারাপ যাচ্ছে, সে একজনকে সাপোর্ট করবে, আবার তুমিও করবে। ব্যাপারটা কিন্তু এরকমই। সো সেই কথাটি সে বলছে, নত হতে হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, আর যদি প্রতিবার তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। আমি এই বিষয়ে আরেকটি পোস্ট করেছিলাম কিছুদিন আগে। সেখানে আমি দেখেছিলাম যে আমাদেরই কোনো এক ভাই তার সঙ্গিনীর শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। ঠিক সেম বিষয়টি যে আমি বলতে চাচ্ছি যে ভালোবাসা কখনো একতরফা হতে পারে না, ভালোবাসাটা কিন্তু দুই তরফা এবং সমান সমান, দুটো চাকা কিন্তু সমান হতে হয়। তুমি যেরকম তোমার সঙ্গিনীর জন্য নত হবে, স্যাক্রিফাইস করবে, তুমি কিন্তু তার কাছ থেকে ততটা স্যাক্রিফাইস এবং নত হবে তুমি আশা করো। বাট তুমি যদি একাই নত হতে হতে তার পায়ে লুটিয়ে পড়ো এবং তুমি তারপরও দেখছো যে সে তোমার প্রতি ততটা ফিলিংস বা ততটা রেসপন্সিবল না, তাহলে কিন্তু এই ভালোবাসাটা কিন্তু টিকে থাকাটা কঠিন এবং তুমি ততটা নিচে নেমে যেতে পারো না যে একেবারে পায়ে লুটিয়ে পড়লে। সো আমি বলবো যে আমরা ভালোবাসবো, ভালোবাসা দেখবো এবং দুজনেই সমান সমান কিছু ফিলিংস নিয়ে কাজ করব, দুজনে দুজনের প্রতি রেসপন্সিবল থাকবো এবং দুজনে দুজনের প্রতি স্যাক্রিফাইসিং মাইন্ডে আমরা থাকবো, যাতে করে আমাদের ভালোবাসাটি অটুট থাকে দীর্ঘদিন। সো আমি আমার এই বন্ধুর সাথে, সোনার তরি বন্ধুর সাথে 100% সহমত পোষণ করছি। তিনি লিখেছেন, বন্ধুটি, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তা থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। 100% সত্য কথা। আমি লাভ পোস্ট, তোমাকে লাভ রিয়েক্ট করে দিচ্ছি তোমার এই পোস্টে। আমি ভালোবাসি ফেলেছি তোমার এই পোস্টটিকে। আমার এই পোস্টটি হয়ে থাকলো আমার জন্য লাভ পোস্ট। অনেক ধন্যবাদ সোনার তরি তোমাকে আমাদের গ্রুপে পোস্ট করবার জন্য। অত্যন্ত একটি মূল্যবান স্ট্যাটাস আমাদেরকে তুমি দিয়েছো। যারা বিশেষ করে ভালোবাসার মধ্যে রয়েছো বা নতুন ভালোবাসা হয়তো বা শুরু করেছো, বা কিংবা তোমরা এখন অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্তে রয়েছে, সো তোমরা কিন্তু অবশ্যই ভালোবাসবে। পাশাপাশি কিন্তু কিছু কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে করে তোমাদের এই ভালোবাসাটি দীর্ঘদিন একটা আয়ু পায় এবং তোমরা যাতে একে অপরের সাথে কবর পর্যন্ত থাকতে পারো। সো অত্যন্ত ধন্যবাদ তোমাকে, ভালোবাসা জানাই সোনার তরি। পড়ে ফেলতে চাই আরও একবার তার স্ট্যাটাসটি, নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকে নতই হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়। অত্যন্ত সুন্দর একটি স্ট্যাটাস ছিল আজকের জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী স্ট্যাটাসটি করেছেন তাজমিন নুসরাত আপু। তিনি লিখেছেন, জুমার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন ও মুসল্লিদের নেকি লিখতে থাকেন। মিশকাত হাদিস 13,849।
সত্য কথা, জুম্মার দিন আমাদের প্রতিটি মুসলমানের জন্য একটি স্পেশাল দিন, সপ্তাহের একটি দিন, আমাদের সাপ্তাহিক ছুটির দিন, আমাদের সাপ্তাহিক ঈদের দিন, আমাদের সাপ্তাহিক আমাদের বিভিন্ন দোয়া এবং আমাদের বিশেষ করে দরুদ শরীফ পাঠ করবার দিন। এই দিন কিন্তু সরাসরি আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দরুদগুলো পেশ করা হয়। অন্যান্য দিন কখন যায় আমরা জানি না, বাট আজকের দিনটিতে সরাসরি তার কাছে আমাদের পাঠ করার প্রতিটি দরুদ কিন্তু চলে যায়। স্বতন্ত্র স্পেশাল একটি দিন এবং বিশেষ করে আমরা কিন্তু জানি শুক্রবার দিন এমন একটি সময় রয়েছে যখন কিনা সমস্ত দোয়াই কবুল করা হয়। সো এই দিনটি অর্থাৎ জুমার দিনটি কিন্তু আরেকটা বিষয়, যেটা ফেরেশতাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন, এটাও কিন্তু সত্য কথা। বিশেষ করে জুম্মার নামাজের সময় ফেরেশতাগণ বাইরে দাঁড়িয়ে থাকেন যে কারা কারা মসজিদে আসছে, কখন আসছে। এবং আমি জানি যারা একদম জুমার নামাজের প্রথম দিকে যারা প্রবেশ করেন তাদেরকে কিন্তু সেইভাবেই সওয়াব দেওয়া হয়। অর্থাৎ ধরে নিচ্ছি এরকম একটা হাদিসও রয়েছে সম্ভবত যে জুম্মার দিনে কিন্তু আমরা ধরো প্রথম যে লোকটি আসলো তাকে একটি উটের পরিমাণ সওয়াব দেওয়া হয়, যে সে একটি উট যদি কোরবানি করতো সেই পরিমাণ সওয়াব তাকে দেওয়া হয়। তারপর দ্বিতীয় যে ব্যক্তিটি থাকে তাকে দেওয়া হচ্ছে একটি গরু কোরবানি করবার মতো সওয়াব। তারপর তৃতীয় যে ব্যক্তিটি মসজিদে প্রবেশ করলো তাকে দেওয়া হচ্ছে একটি দুম্বা পরিমাণ কোরবানি করবার মতো সওয়াব। সো এভাবে সওয়াবগুলো কমতে থাকে এবং তারপরও অনেক অনেক সওয়াব থাকে। যারা শেষ পর্যন্ত তোমরা যারা জুমার নামাজে জয়েন করতে পারছো প্রত্যেকের জন্য থাকছে অসংখ্য নেকি, এবং সেই নেকিগুলো লিখবার জন্য কিন্তু জুমার দিন জুমার নামাজের সময় থেকে শুরু করে সারাটা সময় কিন্তু গেটের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থাকে ফেরেশতাগণ এবং তারা মসজিদের দরজায় দাঁড়িয়ে নেকিগুলো লিখতে থাকেন। বিশেষ করে দেখবে অনেকে কিন্তু প্রথমে গিয়ে জুমার নামাজটা অ্যাটেন্ড করার চেষ্টা করে এবং তারা কিন্তু জানে এই হাদিসটি এবং তারা কিন্তু চায় যদি শুধুমাত্র আমি জুমার নামাজের সময় প্রথমে যদি আমি অ্যাটেন্ড করে গিয়ে যদি আমি একটি উটের কোরবানির পরিমাণ সওয়াব পেয়ে যাই তাহলে মন্দ কি, যদি একটি পশু কোরবানির সওয়াব পেয়ে থাকি তাহলে কিন্তু অনেক অনেক সওয়াব। যদি আমি একটু দুম্বা কোরবানি করার মতো সওয়াব পেয়ে থাকি তা কিন্তু কম নয়, অনেক অনেক। বন্ধুরা, আমরা চাইবো তোমরা সঠিক সময়ে নামাজটি আদায় করো। বিশেষ করে আমাদের জুম্মার দিনে আমাদেরকে শুনে অবশ্যই নামাজে যাতে দেরি হয়ে না যায় তোমরা কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। নামাজে কিছুক্ষণের মধ্যে আজান হতে যাচ্ছে। সো সেই পর্যন্ত আমরা এখানেই হয়তো আমাদের স্ট্যাটাস শেষ করছি। এবং এই জুম্মার নামাজের বা জুম্মার দিনের ফজিলত আসলে অনেক, আমরা কোনোভাবেই যাতে আমাদের নামাজ মিস না হয়ে যায়, বিশেষ করে জুম্মার দিনের নামাজ যাতে কোনোভাবে মিস না হয়। বিশেষ করে জুম্মার নামাজ, এবং এই নামাজটি কিন্তু শুধুমাত্র মসজিদে পড়তে হয়, বাসায় কিন্তু পড়া যায় না। সো আমরা কিন্তু যাতে কোনোভাবে মিস না হয়, কিছুক্ষণ বাদে হয়তো আজান দিতে যাচ্ছে। এই ছিল আমার কাছে আজকের স্ট্যাটাসগুলো, এবং আমি পড়ে ফেলতে চাই আরও একবার আমাদের কী ছিল তাজমিন নুসরাত আপুর স্ট্যাটাসে। তিনি লিখেছেন জুম্মার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন ও মুসল্লিদের নেকি লিখতে থাকেন, এবং তিনি সেটা লিখেছেন বা পেয়েছেন যেখান থেকে মিশকাত হাদিস 13,849। তো এই ছিল আজকের জন্য ক্ষণিকের জন্য আমার এই স্ট্যাটাসগুলো বা আমার এই পার্টলি নিউজ। পরবর্তী আরও কিছু স্ট্যাটাস এবং নিউজ নিয়ে কিন্তু আমি আসছি তোমার এই বন্ধুটি নৈতিকতা পার্টলি নিউজে। সেই পর্যন্ত ভালো থাকবে সকলে, আমাদেরকে উইশ করতে থাকো, বার্থডে উইশ আমাদেরকে পোস্ট করতে থাকো যে কী রয়েছে তোমার স্ট্যাটাস, আমি পড়ে শোনাবো সেই পোস্টের ব্যাখ্যা বিশ্লেষণ এবং ইন ডিটেলসে। এবং তোমরা যারা আমাদেরকে শুনছো তোমরা কিন্তু অবশ্যই দায়িত্ব সহকারে, যারা শুনছে না বা যারা আমাদের সাথে এখনও যুক্ত হয়নি, আমাদের ব্যাপারে এখনও জানে না, তাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবে যে আমরা আসলে কী নিয়ে প্রোগ্রামটি করছি, কী রয়েছে আমাদের ব্যতিক্রম ধর্মিতা। এবং তোমরা যারা অন্যান্য গ্রুপে রয়েছো তাদেরকে কিন্তু আমি ওপেনলি ইনভাইট করতে চাই আমাদের গ্রুপে, এবং আমরাও যেতে চাই তোমার গ্রুপে যে তোমরা কী নিয়ে কাজ করছো বন্ধুরা, এবং আমরা কী নিয়ে কাজ করছি একটু দেখো, পাশাপাশি আমাদেরকে হেল্প করো। আমরাও যদি কোনোভাবে তোমাকে হেল্প করতে পারি আমরা কিন্তু অবশ্যই যাব তোমার সেখানে, এবং আমরা দুয়ে মিলে মিশে একাকার হয়ে যেতে চাই। সো সেই পর্যন্ত ভালো থাকবে সকলকে আমি ইনভাইট জানাচ্ছি আরও একবার আমাদের গ্রুপে, রংধনু রেডিও গ্রুপে, রংধনু রেডিও পেজে, রংধনু সাজের পেজে। সো সকলেই ভালো থাকবে সেই পর্যন্ত, আশা করি সকলে ভালো আছো। তারপরও বলতে হচ্ছে যে সকলেই ভালো থাকবে ইনশাআল্লাহ, সবাইকে আল্লাহ ভালো রাখবেন এবং সবাই সুস্থ থাকবে। সেই পর্যন্ত আমি আসছি আরও একটি আওয়ারে, কোনো একটি আওয়ারে আসছি নৈতিকতার টুকরো খবর নিয়ে। সো গুড বাই।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا